জুলাই হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের নিয়ে আমরা প্রশ্ন করছি। তাদের বিচার আদালত থেকে মানে তাদের হত্যাকারীদের আদালতে স্বীকৃত বিচার হয়নি বা গণহত্যার দাবিটিও তোলা যাচ্ছে কেন? আমরা তো মুক্তিযুদ্ধের নিহতদের সংখ্যা নিয়ে চ্যালেঞ্জ করি না, সেটি নিয়ে প্রশ্ন তুলি না, তাহলে জুলাই হত্যাকাণ্ড নিয়ে আমরা কেন প্রশ্ন করছি, যেটি চোখের সামনে ঘটেছে এমন কথাও উপদেষ্টা বলেছেন। আপনি এটিকে কিভাবে দেখেন? না, এটা আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি উত্তর দিতে পারবো না, কারণ আমি আইনবিদ না। আমি উত্তরটা দিব, কারণ এই উত্তর আপনি আমার কাছে চাইবেন না। এই জন্য কেন আমি বলি, কারণ এই উত্তরের সঙ্গে যখন আরো প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো যথেষ্ট আইনগত জ্ঞান আমার নেই। হত্যা মানে হত্যা, এবং সকল হত্যাকে বিচারের আওতায় আনতে হবে, এটাই হওয়া উচিত। আমরা যখনই অন্তর্বর্তী সরকারের এই হত্যাকাণ্ডের কথা বলা হয়, তখন প্রচ্ছন্নভাবে এই হত্যাকাণ্ডগুলোকে এড়িয়ে যাওয়া হয়। তো পুলিশ বা প্রশাসনের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদেরকে ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই? প্রতিটি নাগরিক যদি অস্বাভাবিকভাবে মৃত্যুর শিকার হয়, তাহলে সেই মৃত্যুর তদন্ত এবং বিচার পাওয়া তার নাগরিক অধিকার। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। ডক্টর আব্দুল তুষার সংস্কৃতি উপদেষ্টা আরেকটি বিষয়কে যুক্ত করেছেন সংবাদ সম্মেলনে। জেনোসাইড ডিনায়ালের সাথে তিনি তুলনা করেছেন। জুলাই হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের নিয়ে আমরা প্রশ্ন করছি। তাদের বিচার আদালত থেকে মানে তাদের হত্যাকারীদের আদালতে স্বীকৃত বিচার হয়নি বা গণহত্যার দাবিটিও তোলা যাচ্ছে কেন? আমরা তো মুক্তিযুদ্ধের নিহতদের সংখ্যা নিয়ে চ্যালেঞ্জ করি না, সেটি নিয়ে প্রশ্ন তুলি না, তাহলে জুলাই হত্যাকাণ্ড নিয়ে আমরা কেন প্রশ্ন করছি, যেটি চোখের সামনে ঘটেছে এমন কথাও উপদেষ্টা বলেছেন। আপনি এটিকে কিভাবে দেখেন? ৭১-এর গণহত্যার সাথে জুলাইয়ের এই ১৪০০ হত্যাকাণ্ডকে আপনি কিভাবে দেখেন? ৭১-এর সাথে ২০২৪-কে তুলনা করার যে প্রক্রিয়াটা, এটাই আমার কাছে মনে হয় যে সঠিক। ৭১ হচ্ছে একটি জাতির স্বাধীন হয়ে ওঠার, একটি জাতির স্বাধীন ভূখণ্ড পাওয়ার জন্য, পতাকা পাওয়ার জন্য যুদ্ধ, এবং সেই যুদ্ধটা একদিনে কিংবা এক মাসে কিংবা কয়েক মাসে হয়নি। এটা বাঙালি জাতির দীর্ঘদিনের সংগ্রামের ফসল। বাঙালি জাতির স্বাধীন একটি ভূমি কিন্তু ১৯৪৭ সালে উঠেছিল। লাহোর প্রস্তাবে কিন্তু ৩টা স্টেটের হচ্ছে, একটা স্টেট এই অঞ্চলে বাংলা, আসাম, উড়িষ্যা, বিহার সহ একটি বৃহৎ রাষ্ট্র, আর ওইদিকে পাকিস্তান এবং মাঝখানে ভারত। এটা ছিল আসলে প্রস্তাব। সেটা পরবর্তীতে হয় নাই, কিন্তু এই আকাঙ্ক্ষা ফুরিয়েও যায় নাই, এবং বাঙালি জাতি যখন বুঝতে পেরেছিল যে পাকিস্তানি শাসকরা তাদেরকে নানাভাবে শাসন এবং শোষণের মধ্যে দিয়ে পদানত করে রেখেছে, এক ধরনের অপমানজনক দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে, যেখানে পাকিস্তানের প্রেসিডেন্ট ফ্রেন্ডস নট মাস্টার্স বইতে বাঙালি জাতির জেনেটিক লিনিয়েজ নিয়ে প্রশ্ন করেছিলেন। তাদেরকে ভীরু, কাপুরুষ, যুদ্ধের জন্য অনুপযুক্ত, পেট মোটা, এইভাবে তিনি ব্যঙ্গ করেছিলেন। আপনি বুঝতেই পারছেন যে একটা দেশের প্রেসিডেন্ট আইয়ুব খান, তিনি তার বইয়ের মধ্যে তার দেশের নাগরিকদেরকে এই ধরনের হেয় করে কথা বলছেন, যে নাগরিকরা ওই সময় পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিসত্তা। ফলে ওই রকম একটি পরিস্থিতি, আর ২০২৪-এ স্বৈরাচারী শাসক তাকে হটিয়ে দেওয়ার পরিস্থিতি, দুইটা এক না। হত্যা হয়েছে, কিন্তু সেই হত্যার যে স্কেল এবং হত্যার যে প্রক্রিয়া, সেটাও একই রকম। ফলে সকল হত্যাই হত্যা, সকল হত্যার বিচার হওয়া উচিত। কিন্তু যদি আপনি তুলনা করেন, তাহলে ৭১ সালের যে গণহত্যা, তার সঙ্গে এইটা তুলনা করার কোন যৌক্তিক জায়গা নেই। এটা যদি তুলনা করেন কেউ, তাহলে তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে করবেন। ৭১-এর সঙ্গে আসলে আর কোনো কিছুই তুলনা করার কোনো সুযোগ নাই। এই জন্য যে একটা গোটা জাতি একসঙ্গে লড়াই করেছে একটি বিদেশি শাসকের বিরুদ্ধে, যে শাসক আমাদের ভাষায় কথা বলে না, যে শাসকের সেনাবাহিনী আমাদের উপরে নির্বিচারে গুলি করেছে, যে শাসক গণতন্ত্র দিতে চায় নাই, এখন মিলে যাচ্ছে এটা স্বৈরাচারের সঙ্গে। কিন্তু আপনার নিজের দেশে জন্মানো শাসক নিজের দেশের লোকের উপর অত্যাচার করছে, ধরেন স্পেনের ফ্র্যাঙ্কো কিংবা ইন্দোনেশিয়ার সুহার্তো কিংবা ফিলিপাইনের মার্কোস,
তাদের পতনের সঙ্গে আগের সরকারের পতনকে আপনি তুলনা করতে পারেন, কিন্তু আপনি কোনোভাবেই ৭১ সালের সঙ্গে এই 2024কে তুলনা করতে পারেন না। দ্বিতীয় হচ্ছে জেনোসাইড, এটা একটা ডেফিনেশন আছে। ম্যাস মার্ডার বা ম্যাস এক্সিকিউশন আর জেনোসাইড দুটো কিন্তু দুই জিনিস। ফলে এটার যে সংজ্ঞা আছে আমার ধারণা লয়াররা এটা ভালো জানেন, আমি সেই ব্যাখ্যা যেতে চাই না। আর ভলকার টার্কের যে রিপোর্ট, সেই রিপোর্ট যদি আপনারা পড়েন তাহলে দেখবেন 212 নম্বর পয়েন্ট থেকে ভলকার টার্ক বলেছেন যে রিভেঞ্জ কিলিং হয়েছে, প্রতিশোধমূলক হত্যা, এবং ভলকার টার্ক কিন্তু সেই প্রতিশোধমূলক হত্যাও লিপিবদ্ধ করেছে। ফলে যদি 1400 হত্যা কিংবা ভলকার টার্কের রিপোর্টকে পুরোপুরি গ্রহণ করা হয় তাহলে কিন্তু সকল হত্যা বিচার গণহত্যার বিষয়টা আপনার কাছ থেকে একটু জানতে চাই আরেকটু। যেমন ৭১-এর সংগঠিত গণহত্যা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু এটিকে গণহত্যা বলেছে, এটিকে ম্যাস কিলিং বলেছে। তো আমরা ২১-এ এই জুলাই আন্দোলনে যে নিহত হয়েছে এই ঘটনাটি কি গণহত্যা হিসেবে স্বীকৃতির কথা আসছে? আমাদের ৭১-এর গণহত্যার স্বীকৃতি তো এখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়নি। ৭১-এর যে গণহত্যা হয়েছে এটিও তো এখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়নি। পৃথিবীতে অনেক গণহত্যা আছে যেটা এখনো স্বীকৃত হয় নাই। আর্মেনিয়ানদের গণহত্যা করা হয়েছিল, সেই হত্যার স্বীকৃতি কিন্তু গণহত্যা হিসেবে তারা বহু বছর ধরে তারা একটু চাইছে। কুর্দিদের গণহত্যা করা হয়েছে, এমনকি গ্যাস দিয়ে, বিষাক্ত গ্যাস দিয়ে কুর্দিদেরকে হত্যা করা হয়েছে, সেই গণহত্যাও কিন্তু যে স্বীকৃতির বিষয়টা আপনি বলছেন। ফলে গণহত্যার স্বীকৃতি আসলে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কিন্তু বিশ্ব মিডিয়া কি বললো কিংবা বিশ্ববাসী কি বললো তার চেয়ে বড় কথা হচ্ছে গণহত্যার একটা ডেফিনেশন আছে, এবং সেই ডেফিনেশনের মধ্যে এই হত্যা পড়ে কিনা, এটা গণহত্যার ডেফিনেশনে পড়ে না। এটা আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি উত্তর দিতে পারবো না, কারণ আমি আইনবিদ না। আমি উত্তরটা দিব, কারণ এই উত্তর আপনি আমার কাছে চাইবেন না। এই জন্য কেন আমি বলি, কারণ এই উত্তরের সঙ্গে যখন আরো প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো যথেষ্ট আইনগত জ্ঞান আমার নাই। কিন্তু আমি ভলকার টার্কের রিপোর্টটা পড়েছি এবং সেখানে 212 নম্বর পয়েন্ট থেকে আপনি যদি নিচের দিকে যেতে থাকেন দেখবেন যে ওইখানে রিভেঞ্জ কিলিং এর কথা আছে, প্রতিশোধমূলক ভাবে বহু মানুষকে হত্যা করা হচ্ছে সেটা বলা আছে, আহমেদিয়া মুসলিমদের উপর আক্রমণ হয়েছে সেটা বলা আছে, মাইনরিটি কমিউনিটি, আমি অবশ্য মাইনরিটি শব্দটার খুবই বিরোধী। আমি মনে করি না যে কোনো দেশে সংখ্যার উপর ভিত্তি করে কাউকে লঘু গুরু বলা যায়, কিন্তু তারা সেখানে সেটা লিখেছে। তো সেই কমিউনিটির উপরে অত্যাচার করা হয়েছে, মন্দির, প্যাগোডা, এগুলোর উপর আক্রমণ করা হচ্ছে, এটাও কিন্তু ভলকার টার্কের রিপোর্টে আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে ভলকার টার্কের রিপোর্টের একটা অংশ উল্লেখ না করে আমার মনে হয় যে পুরো অংশটাকে আমলে নিয়ে সরকারের সামনের দিকে যাওয়া হবে। যে কোনো সরকারের দায়িত্ব হচ্ছে সকল হত্যার বিচার করা। ৫ তারিখের আগে, ৫ তারিখের পরে, ৭৫-এর আগে, ৭৫-এর পরে, ৯০-এর আগে, ৯০-এর পরে সরকার কিন্তু এইভাবে ডিসিশন নিতে পারে না। হত্যা মানে হত্যা, এবং সকল হত্যাকে বিচারের আওতায় আনতে হবে, এটাই হওয়া উচিত সরকারের দৃষ্টিভঙ্গি বলে আমি মনে করি। এবং ভলকার টার্কের রিপোর্টটাকে যেভাবে উপদেষ্টা গ্রহণ করেছেন, রেফারেন্স দিয়েছেন, আমি ধরে নিচ্ছি যে এই রিপোর্টটাকে তারা অত্যন্ত মূল্যবান এবং সঠিক বলে ধরে নিয়েছেন। সবখানে সঠিক, যদি সবখানে সঠিক হয়। জাতিসংঘের এই প্রতিবেদনটিকেই যদি আমরা মৌলিক একটি প্রতিবেদন ধরে আগাতে যাই, আন্তর্জাতিকভাবে এটি স্বীকৃত 1400 হত্যাকাণ্ড ঘটেছে জুলাইয়ের সময়, তো সেখানে তো পুলিশের সদস্যদেরও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো আমরা যখনই অন্তর্বর্তী সরকারের এই হত্যাকাণ্ডের কথা বলা হয় তখন প্রচ্ছন্নভাবে এই হত্যাকাণ্ডগুলোকে এড়িয়ে যাওয়া হয়। তো পুলিশ বা প্রশাসনের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের কি ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই? আলাদাভাবে পুলিশ না তো, আমি বারবারই যেটা আমি লক্ষ্য করি তানভীর, প্রত্যেকেই একটা সেকশনে ভাগ করে বিচার চায়। আপনি যদি আমাকে প্রশ্নটা করেন যে সকল হত্যার শিকারের কি সকল ভিক্টিমেরই কি বিচার চাওয়ার অধিকার নাই? প্রত্যেকটা ভিক্টিমের বিচার চাওয়ার অধিকার আছে। তিনি পুলিশ অথবা পুলিশ না, তিনি সাংবাদিক অথবা সাংবাদিক না, তিনি পথচারী অথবা পথচারী না, তিনি ছাদে ছিলেন অথবা ফুটপাতে ছিলেন, তিনি জানালার পাশে ছিলেন অথবা সিঁড়িতে ছিলেন। প্রতিটি নাগরিক যদি অস্বাভাবিকভাবে মৃত্যুর শিকার হয় তাহলে সেই মৃত্যুর তদন্ত এবং বিচার পাওয়া তার নাগরিক অধিকার, এবং একই সঙ্গে এটা মানবাধিকার। হত্যার বিচারকে কোনোভাবেই কোনো সেকশনে ভাগ করে, কোনো কোটারিতে ভাগ করে আলাদা করা সম্ভব না। প্রতিটি হত্যার আসলে বিচার।